নরকে বেঁচে আছিস স্নেহা জানি না। তুই জানিস আজও নেশা করে আমাকে আমাকে আবার মেরেছে। অনেক হয়েছে দিদি, কেদার জামাইবাবুর অত্যাচার এবার তোমাকে মাকে বলতেই হবে। নেহা মাকে কিচ্ছু বলিস না। তাহলে কি করব দিদি? পুলিশে তো তুমি কমপ্লেন করো না, মাকে তো বলতে দাও না। এভাবে যদি চলতে থাকে না তাহলে একদিন ওই লোকটা তোমাকে মেরে ফেলবে। আমার কথা শোনো দিদি, এখন আইন এসব পুরুষদের প্রতি অত্যন্ত শক্ত হয়ে গেছে। একটা ওয়ার্নিং পাবে না তাহলে একেবারে সোজা হয়ে যাবে। তুই ঠিকই বলছিস স্নেহা, আমি কালকে গিয়ে পুলিশে কমপ্লেন করে আসব। স্নেহা ও এসে গেছে মনে হয়, আমি তোকে পরে ফোন করব। ঠিক আছে। আচ্ছা কার সাথে কথা বলছিলে? ওটা ওটা কোনো রং নাম্বার ছিল। আমি তোমার জন্য চা নিয়ে আসবো। হ্যালো দিদি, জামাইবাবু ছিল নাকি? তোমার প্রবলেম আছে না দিদি? তাহলে আমি কাল পুলিশের কাছে গিয়ে ওনার বিরুদ্ধে কমপ্লেন করে আসবো। দিদি হ্যালো, স্নেহা তুই? আমি তো ভয় পেয়ে গেলাম। এতক্ষণে তোর ফোন করা শেষ হলো? সারা দিন নিজের বন্ধুদের সঙ্গে বকবক বকবক করতে থাকিস। তোর এটা মনে হয় না যে রান্নাঘরে এসে কিছু কাজ করি? আরে কালকে যদি তোর বিয়ে হয় তাহলে আমাকে তো শুনতে হবে না তোর শ্বশুর শাশুড়ির কাছ থেকে। বলবে যে মা ওকে কিছু শেখায়নি। এখন কি ওখানেই দাঁড়িয়ে থাকবি? চল হাত ধুয়ে বেসনটা গোল। আমায় লাড্ডু বানাতে হবে কেদারের জন্য, ওর খুব পছন্দ না। আমার বড় জামাইও। জামাইবাবুর জন্য বানাচ্ছ? হ্যাঁ, একটু বিষ মিশিয়ে দাও এর মধ্যে, যাতে দিদি রেহাই পেয়ে যায় ওই শয়তানটার থেকে। স্নেহা কি বলছিস তুই? পাগল হলি নাকি? আরে নিজের জামাইবাবু সম্পর্কে এই ধরনের কথা কেউ বলে নাকি? আমাকে বল কি হয়েছে? হয়নি কিন্তু হবে, খুব খারাপ কিছু দিদির সাথে। স্নেহা আরে কেউ ফায়ার ব্রিগেডকে ডাকো। জলদি এসো জলদি এসো জলদি এসো। আমার বউ আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। আরে শান্ত শান্ত হও। আরে বাঁচাও, জল দাও। করে কোনো লাভ নেই, শান্ত হও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা দেখছি তো। বর্ষা বর্ষা, আরে জল দাও জল দাও জল দাও, আরো জল দাও আরো জল দাও। বাঁচাও। এই চলো তাড়াতাড়ি, চলো 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 চলো। এসব কি মা? পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স। মা ওদিকে দেখো, ওরা এখানে কি করছে? বর্ষা দিদি, বাবা জামাই এরা এখানে কি করছে? আগুন কি করে লাগলো আপনি বলছেন না কেন? কোথায় আমার বর্ষা দিদি? দিদি দিদি, বর্ষা দিদি,
বর্ষা, শুবি তুই? ঘুম পাচ্ছে তোর? গান শুনাই? হ্যাঁ, রাত পোহালে সূর্যি রাঙা, দুপুরে আগুন পাড়া। রাত পোহালে সূর্যি রাঙা, দুপুরে আগুন পাড়া। আমি জানি ছোট থেকেই তুই মায়ের সঙ্গে লুকোচুরি খেলা খেলতিস, তাই না? কিন্তু কেউ যাই বলুক, আমি তো জানি যে তুই আজও নিজের মায়ের সঙ্গে লুকোচুরি খেলছিস। দুষ্টু কোথাকার। কিন্তু তুই জানিস না, আমি তোর মা হই। মা, তুই যেখানেই যা, যত দূরেই যাস, কিন্তু আমি তোকে খুঁজে বার করবই। আমি এখানে। মা, মা, আমি এখানে। বর্ষা, মা, তুমি এখানে কি করছো? দেখ তোর দিদি আমাকে কি দিয়েছে। ওই দেখ। তুমি এটা বলতে চাইছো যে এই জারের কেরোসিন দিয়ে তোমার বোনকে আগুন ধরানো হয়েছে? হ্যাঁ স্যার, আপনি প্লিজ চেকিং করুন। আমি আমার জামাইবাবু, আমার দিদির স্বামীর ওপর সন্দেহ হচ্ছে। উনি আমার দিদিকে পুড়িয়ে মেরেছেন। কিন্তু তোমার বোনের বাড়ি তো এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তাহলে হঠাৎ কে রেখে যেতে পারে এটা? মা বলল বর্ষা দিদি। হোয়াট? মা, তুমি আবার বর্ষা দিদির জিনিসপত্র নিয়ে বসে পড়েছো। এই দেখ, তোর বর্ষা দিদির ছোটবেলার কপি। ওর ছোটবেলা থেকে এই লেখার খুব শখ ছিল। দেখ দেখ, এতে লেখা আছে যে ও বড় হয়ে না ডাক্তার হবে আর আমার হাঁটুর চিকিৎসা করবে। হ্যাঁ, আমি এসব দেখতে চাই না মা। কেঁদো না তুমি। এটা কি? বর্ষা, বর্ষা, বর্ষা দিদি, আমায় কে দাঁড়িয়ে মেরেছে? আমি মরে গেছি। আমায় পুড়িয়ে মেরেছে। স্যার, আমি ওকে মারিনি।
স্যার ও আমার স্ত্রী ছিল স্যার। স্যার প্লিজ আমার কথা বিশ্বাস করুন। চুপ কর, চল বস ভিতরে। তোর মতো পুরুষদের জন্য সমস্ত পুরুষ বদনাম হচ্ছে। না চল ভাগ, বস ভিতরে। স্যার, স্যার আমি সত্যি বলছি স্যার। তোর বাড়িতে এমন কেউ আছে যাকে ইনফর্ম করা যায়? না স্যার, স্যার স্যার ছোট ভাই আছে, কিন্তু ও আমার কোনো কাজের নয় স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা লোক আছে, যদি আপনি তাকে ডাকেন তো। কে? স্যার স্যার আমার সাথে স্কুলে পড়তো, ও আজ অনেক বড় উকিল স্যার। কেডি পাঠক নাম ওর স্যার। ওকে, থ্যাংক ইউ। কেডিসা, কেদার কিঙ্কর তো সেই না যার নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অপরাধে জেল হয়েছিল? পনভিল মার্ডার কেস, আপনি ওনাকে চেনেন? স্কুলে পড়তো আমার সঙ্গে, সেই সময় এরকমটাই ছিল। নিজের থেকে ছোট বাচ্চাদের মারতো, বুলি করতো। এই বিষয়টা নিয়ে ওর সঙ্গে আমার 2-3 বার ঝগড়াও হয়েছিল। মানে হিস্ট্রি অফ ভায়োলেন্স তখন থেকেই এখনো বদলায়নিও? এখন পাল্টেছে কি পাল্টায়নি সেটা তোর সঙ্গে দেখা করার পর জানা যাবে। সেদিন থেকে আজ পর্যন্ত আমি অনেক পাল্টে গেছি কেডি। আমি জানি যে তোমারও মনে হয় যে আমি বর্ষাকে মেরেছি, কিন্তু না, আমি বর্ষাকে ভালোবাসতাম। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। বর্ষা পুড়ে গেল কি করে কেদার? আমি ওই সময় ঘরেই ছিলাম। বাইরের ঘরে বসে আমি আমার এজেন্সির অ্যাকাউন্টেন্সির কাজ করছিলাম, আর হঠাৎ করে তোমার কি কিছু লাগবে? না। তাহলে আমি ভেতরে গিয়ে শুয়ে পড়ছি, আমার খুব মাথা ধরেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমার টাইম লাগবে। এই মাধব অ্যাকাউন্টিংয়ে অনেক ঘাপলা করেছে, ওর তো রেহাই নেই। হায় ভগবান, এখনই কারেন্ট যেতে হলো। বর্ষা, মোমবাতি কোথায় আছে? আরে কিচেনে কিছু পুড়ছে নাকি? নাকি ঘরে কিছু জ্বালাচ্ছ? বর্ষা, ভগবান, হ্যাঁ কেউ আছো? কেউ আছো? আগুন লেগেছে। হ্যাঁ, তো কেদার কেলকার বাবু, তো আপনি বলতে চাইছেন যে আপনার স্ত্রী বর্ষা কেলকার নিজেকে ঘরে বন্দি করে নেয়, তারপর নিজের ওপর কেরোসিন তেল দিয়ে দেয়, তারপর নিজেই দেশলাই জ্বালিয়ে নিজেকে আগুন লাগিয়ে দেয়। তার মানে ঘরের ভেতর যখন উনি আগুন লাগালেন তখন উনি জ্বলতে থাকলেন, আর আপনি ঘরের বাইরে দরজা ধাক্কালেন। মানে আপনি যেটা বলতে চাইছেন, মানে তাৎপর্য যে এটা মার্ডার নয়, আত্মহত্যা। আমি জানি না, আমি দেখিনি আগুন কিভাবে লাগলো। হ্যাঁ, আগুন লাগতে দেখেননি, কিন্তু আগুন লেগেছিল তো। আর যখন আগুন লাগলো তখন আপনি বাঁচানোর চেষ্টাও করলেন না, বা আপনি চাইছিলেন না করতে চেষ্টা। আরে আমি কেমন করে বাঁচাবো? দরজার ভিতর থেকে লক ছিল, আর জানলাতেও জালি লাগানো ছিল। ভিতরে বা বাইরে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। হ্যাঁ, মানে দরজা ভেতর থেকে লকড ছিল, রাস্তা ছিল না। কারেক্ট। কিন্তু একটা ছোট কনফিউশন আছে ইয়োর অনার। আমার মনে হয় আমাদের ফায়ার ব্রিগেডের মার্শাল মিস্টার অজিত দেশমুখকে এখানে ডাকা উচিত ইয়োর অনার, যিনি বর্ষার ডেড বডিটা বাইরে বার করেছিলেন। হতে পারে উনি এই কনফিউশনের সমাধানও উনিই বার করতে পারেন। অনুমতি দিচ্ছি। স্যার, কোনো দরজাই লক ছিল না। আমরা ভেতরে গিয়ে দেখলাম দরজা পুরোপুরি খোলা ছিল, আর ওই ঘরে মিসেস কেলকারের পোড়া লাশটা পড়েছিল। না, এরকম নয়, দরজা ভিতর থেকে লক ছিল। ইউর রাইট ইয়োর অনার, হি ইজ রাইট। দরজা ভেতর থেকে লক ছিল, কিন্তু
ভেতর থেকে না মাই ফ্রেন্ড, বাইরে থেকে লক ছিল। আপনি মনে করার চেষ্টা করুন যে আপনি বাইরে থেকে দরজাটা বন্ধ করেছিলেন যাতে ভেতরে যখন জ্বলছিল বর্ষা যাতে বাইরে না বেরোতে পারে, পালাতে না পারে, আর ফায়ার ব্রিগেড আসার আগে আপনি দরজাটা খুলে দেন, এটাই করেছিলেন, রাইট? না সাহেব, আমি বর্ষাকে কেন মারবো? আর আর ওর নিজের জীবন কেন নেবে? আমরা দুজন খুব সুখী ছিলাম। না, আপনারা দুজন ছিলেন, কিন্তু সুখী শুধু একজনই ছিল, আপনি। মদ খেতেন আপনি, সুখী। মারামারি করতেন আপনি, সুখী। গালাগালি করতেন আপনি, সুখী। আমি বলছি না, এটা আমি বলছি না, আপনার শালি বলছেন, শালি, বর্ষা ছোট বোন। স্যার, বর্ষা দিদি কিছুদিন আগে থেকে আমাকে ফোন করে এনার ব্যাপারে কমপ্লেন করছিল যে কিভাবে উনি মদের নেশায় এসে দিদিকে মারধর করতো, ওর উপর হাত তুলতো। না না সাহেব, এইসব মিথ্যে। কেদার বাবু, আপনি নেশা করেন? মদ খান? খাই মাঝে মাঝে। না না, শুনতে পেলাম না। কি? একটু জোরে বলতে হবে আপনাকে। হ্যাঁ, খাই মাঝে মাঝে। মাঝে মাঝে মদও খান আর মাঝে মাঝে মারপিটও করেন। জয়সওয়াল বাবু, আপনার সাক্ষী আমার মক্কেলের ওপর যে দোষারোপটা করছেন, এইটার কোনো ভিত্তি আছে এনার কাছে? কোনো সাক্ষী আছে নাকি এমনি? আগে ওনার কাছে তো নেই, আমার কাছে আছে, চলবে? এই ডায়েরি একটু পুড়ে গেছে, মাফ করবেন ইয়োর অনার। এইটা বর্ষা কেলকারের ডায়েরি আর এইটা হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট। এটাতে পরিষ্কার লেখা আছে যে এই ডায়েরিতে যার হাতে লেখা আছে ওটা বর্ষা কেলকারেরই। আর আমরা এটা মেনে নিতে পারি যে এইখানে লেখা প্রতিটা কথা বর্ষার বয়ান। সাহেব, আমি বর্ষার উপর কখনো হাত তুলিনি। কিন্তু মিস্টার কেলকার, এই ডায়েরিতে তো আপনার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। এমনকি এটাও লেখা আছে ইয়োর অনার যে কালকে যদি আমার কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তাহলে আমার মৃত্যুর দায় শুধুমাত্র কেদার কেলকার হবে। ইয়োর অনার, কিছুই স্পষ্ট হয় না ডায়েরিটা থেকে। কখনো কখনো মানসিক অশান্তির কারণে ব্যক্তি তার ডায়েরিতে এরকম লিখে টিকে থাকেন। এই ডায়েরিতে যা যা লেখা আছে তাতে এটা স্পষ্ট হয় না ইয়োর অনার যে বর্ষার পুড়ে যাওয়ার পিছনে কেদারের হাত রয়েছে। এটা আবশ্যক নয় যে বর্ষার মনের ভয়টা সত্যি প্রমাণিত হোক। কিন্তু ভয় ভিত্তিহীন হয় না কেডি পাঠক স্যার। এই জার যেটাতে কেরোসিন ছিল, যেটার কারণে বর্ষার মৃত্যু হয়, এই জারে কোথাও বর্ষার আঙ্গুলের ছাপ নেই কেডি পাঠক স্যার। যদি হতো তো আমি মেনে নিতাম যে বর্ষার ভয় ভিত্তিহীন ছিল, ওর মানসিক ভারসাম্য ঠিক ছিল না। কিন্তু এখানে তো একজনেরই আঙ্গুলের ছাপ আছে, আর সে হলো কেদার কেলকার। হ্যাঁ, হতে পারে সাহেব। এই জারে প্রায় আমি কেরোসিন ভরতাম, কিন্তু তার মানে এই নয় যে আমি বর্ষাকে জ্বালিয়েছি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এটা তো ওরকম ব্যাপার হয়ে গেল কেদার বাবু যে ছুরির ওপর আপনার আঙ্গুলের ছাপ আছে, কিন্তু আপনি বলছেন যে না, খুন তো আমি করিনি। হয়তো আসল কারণটা আমি বলিনি, তাই জন্যই এসব হয়েছে। আমারই ভুল এটা, আম সরি। আসল কারণটা আমিই বলছি ইয়োর অনার। এনার প্রেম গ্রন্থ, প্রেমিকা চারুলতা যোশী। ইলু ইলু। আগে আমার নাম চারুলতা যোশী। আমি কেদারের খার এজেন্সির সামনের সরকারি পাঠশালার টিচার। আর আমি কেদারকে প্রায় 10 বছর ধরে জানি। কত বছর ধরে ভালোবাসে? আগে ইলু ইলু। এই প্রায় 7 বছর ধরে। সাহেব, ও আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম না। এ ভালোবাসা একতরফা ছিল। আচ্ছা, তাহলে তাহলে বর্ষা কেন এটা ভাবতো যে তুমি আমাকে পাওয়ার জন্য বর্ষাকে মেরে ফেলেছো? এই এক মিনিট। চারুলতা দেবী, আপনার এই ভাঙা চোরা কথাবার্তায় কি বলতে চাইছেন আপনি? যে বর্ষা
জানতো যে কেদার ওনার স্বামী আপনাকে ভালোবাসেন, আর সেই কারণে উনি নিজেই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে জ্বালিয়ে আত্মহত্যা করেন। আর এই কথাটা উনি আপনাকে বলেছিলেন মৃত্যুর আগে? বলেছিলেন আপনাকে এই কথাটা মৃত্যুর আগেই কথাটা আপনাকে বলেছিলেন? আগে না, আগে না, এই কথাটা বর্ষা আমাকে মারা যাওয়ার পর বলেছিল। অর্ডার অর্ডার। মৃত্যুর পরে বলেছিল, সেটার কি মানে? এটা কি এই ডায়েরিটায় লেখা আছে, নাকি এরকম আরো বেশ কয়েকটা ডায়েরি আছে যাতে লেখা আছে? না স্যার, এটা বর্ষার মৃত্যুর 8 দিন পরের কথা। আমি স্কুলে সন্ধ্যের সময় বাচ্চাদের পেপার চেক করছিলাম, আর চারু, কে আছে ওখানে? কে আছে? কে আছে? তোকে পাওয়ার জন্য কেদার আমাকে মেরেছে, আমি তোকে ছাড়বো না। স্যার, ওটা বর্ষার আত্মা ছিল যে ফেরত এসেছে। স্যার, আমাকে বলার জন্য যে ওর খুন কেদার করেছে, শুধু আমাকে পাওয়ার জন্য। কিন্তু মায়ের দিব্যি স্যার, এতে আমার কোনো হাত নেই। না, তাহলে কিভাবে জানলেন আপনি যে ওটা বর্ষারই আত্মা ছিল? আপনি বর্ষার চেহারাটা দেখেছিলেন? আপনি বর্ষার চেহারাটা দেখেছিলেন আপনি? আগে না, আমি মুখ তো দেখিনি। তাহলে? কিন্তু অসম্ভব, এটা অসম্ভব চারুলতা দেবী, কারণ বর্ষা মারা গেছে আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওই ডেড বডিটা বর্ষারই ছিল। ইওর অনার, এটা স্পষ্ট যে বর্ষা মরে গিয়েছে, আর চারুলতা দেবীর সঙ্গে যা হয়েছে এটা কারোর দুষ্টুমি, ছল কারোর কেদারকে ফাঁসানোর জন্য। ছলনা একজনকে বোকা বানাতে পারে পাঠক সাহেব, সবাইকে নয়। বিশেষ করে আমার পরের সাক্ষীকে, ইওর অনার, যে ভূত প্রেত আত্মা তো দূর, ভগবানকেও মানেন না। নমস্কার, আমার নাম শ্রেয়াস সোহাগ। পুনেতে আমার নাটকের কোম্পানি আছে, নাটকের দল। আমি হলাম বর্ষার প্রথম হাজবেন্ড। জয়সওয়াল বাবু বলছিলেন যে আপনি নাকি নাস্তিক। হ্যাঁ, না আমি ভগবানকে মানি না আত্মাকে। এটা বলুন যে বর্ষার সঙ্গে আপনার বিয়ে ভেঙে যাওয়ার কারণ কি? বর্ষার মানসিক ভারসাম্য ঠিক ছিল না। ওর সবসময় মনে হতো যে আমি ওকে ধোঁকা দিচ্ছি, আমার কারোর সাথে সম্পর্ক আছে। সব সময় এটা নিয়ে ঝগড়া হতো যখন কিছু ছিলই না। আর এই পাগলামির জন্য ও কতবার নিজেই নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। তাই আমাদের মধ্যে দূরত্ব বাড়ে এবং বিয়ে ভেঙে যায়। ইওর অনার, যদি এরকমটা হয়
তো তাহলে কি এটা সম্ভব নয় যে নিজের দ্বিতীয় স্বামী কেদারের সঙ্গে বর্ষার ব্যবহার এরকমটাই ছিল? হয়তো বর্ষার মনে একটা নিরন্তর আশঙ্কা ছিল যে ওনার স্বামী কেদার চারুলতাকে ভালোবাসে, আর যেই কারণে উনি মানসিকভাবে অশান্ত হয়ে পড়েন আর উনি নিজেই নিজের প্রাণ নেন। আগে হ্যাঁ, আমার মনে হয় বর্ষা নিজেই আত্মহত্যা করে আর আর কেদার নির্দোষ। কিন্তু আবার ও আমায় ফোন করে। ওর ওর কার? বর্ষা। ওর মৃত্যু ঠিক 7 দিন পর। হ্যালো, কেমন আছো শ্রেয়াস? কে? তোমায় ছেড়ে আমি অনেক বড় ভুল করেছি শ্রেয়াস। আত্মার দাম আবার নিজের জীবন দিয়ে মেটাতে হয়েছে। কে বলছেন? একটা সময় ছিল যখন আমার সব বিপদে সব দুঃখে তুমি আমার পাশে ছিলে। আজ শেষবারের জন্য আমি সেই সাহায্য চাইছি। আমার খুনিকে তোমায় শাস্তি দেওয়াতেই হবে। বর্ষা, আমাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আমায় কেদার মেরেছে শ্রেয়াস। আর যতক্ষণ না আমি সুবিচার পাচ্ছি আমার আত্মা কিছুতেই মুক্তি পাবে না। আমি মরে গেছি, আমায়ও পুড়িয়ে মেরেছে। ওই কণ্ঠস্বর বর্ষারই ছিল। ওর গলা চিনতে আমি ভুল করতে পারি না। ও বর্ষাই ছিল। শ্রেয়াসবাবু, আপনি নিজেই বলেছেন যে আপনি আত্মায় বিশ্বাস করেন না এবং পরমাত্মায়ও নয়। তো বিচিত্র মনে হয় না যে আপনার যে মৃত্যুর পরেও কেউ আপনাকে ফোন করলো? আগে আমি সব জানি, কিন্তু ওই কণ্ঠস্বর, বর্ষার ওই কণ্ঠস্বর এখনো পর্যন্ত আমার কানে বাজছে। তো কি আপনি চেষ্টা করেছিলেন খুঁজে বার করার যে কোন নাম্বার থেকে ফোনটা এসেছিল, কার নাম্বার সেটা? ডিড ইউ ট্রাই করে তো নাম্বারটা জানা যাবে। কেডি পাঠক স্যার। আত্মা কোথা থেকে এসেছিল আর কে ছিল ওইটা কি করে জানা যাবে? আপনি বলুন। থ্যাংক ইউ ইয়োর অনার। বর্ষার ফেরত আসায় কোনো না কোনো সত্যি লুকিয়ে আছে। তাই জন্য বাকি সাক্ষীরা ছাড়াও কেদার কেলকারের একমাত্র নিজের ভাই এখানে নিজের বয়ান দিতে এসেছে। আমায় বাবু, প্লিজ। সাহেব, আমি এর ছোট ভাই। এমনিতে তো কয়েক বছর হলো কথা বন্ধ আছে, কিন্তু বৌদি মরার 7 দিন পরে আমি আমার কিছু বন্ধুদের সঙ্গে দেখা করে রাত্রে আমি বাড়ি ফিরছিলাম নিজের বাইকে। কিন্তু হঠাৎ বাইকটার কি হলো? ট্যাঙ্ক তো ফুল ছিল, পেট্রোল কি করে শেষ হলো? বাঁচাও, বাঁচাও, কেউ তো জল ঢালো, আমি পড়ে যাচ্ছি। তোর ভাই আমার প্রাণ নিয়েছে। কে? আমি বর্ষা। তুমি? বৌদি, কিন্তু তুমি তো ব্যাক ব্যাক গো ব্যাক। আমি কি দেখতে পারি এই ঘড়িটা? এটা তো আমার ঘড়ি। কারেক্ট। আপনার ঘড়ি আর জায়গায় জায়গায় পুড়ে গিয়েছে।
আপনি কি এই ঘড়িটা পড়েছিলেন যখন আপনি বর্ষাকে জ্বালাচ্ছিলেন? না না সাহেব। কেডিএ কি হচ্ছে? আরে এরকম কেন করছিস? দাদা আমি কি করব? যদি আমি তোমার বিরুদ্ধে সত্যি না বলি তো তোমা আমাকেই মেরে ফেলবে। অময়বাবু, মানে অন্যান্য সাক্ষীদের মতো আপনিও শুধুমাত্র আওয়াজ শুনেছেন। আপনি দেখতে পারেননি আপনার বৌদিকে, ওই বর্ষা দেবীকে। ওনার চেহারা দেখতে পারেননি, নাকি দেখেছেন? সাহেব, মুখ দেখার জন্য কাছে যেতে হতো, মেরে ফেলতো আমাকে। এটা বলো যে তুমি তোমার বক্তব্যে বললে যে ওই রাতে তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা করে ফিরে আসছিলে বাড়ি। তো কোথায় দেখা করেছিলে নিজের বন্ধুদের সঙ্গে? ওই ছায়া বার থেকে। আচ্ছা আচ্ছা, ছায়া বারে। তো স্পষ্ট এটা যে যদি আপনি বারে গিয়ে থাকেন নিজের বন্ধুদের সঙ্গে, তো ওখানে মদ্যপান নিশ্চয়ই করেছিলেন। আর মদ্যপান যদি করে থাকেন তাহলে একটু আপনার মাথা টলবে নিশ্চয়ই, একটু নেশা নিশ্চয়ই হয়েছিল আপনার। কোথাও এরকমটা নয় তো অময়বাবু যে আপনার নেশার ঘরে ব্যাপারটা হলো, নেশার ঘরে আপনি এগুলো শুনতে পেলেন? কোনো নেশা হয়নি। আই এম সরি, আমি নেশায় ছিলাম, কিন্তু এতটাও নয়। আর ওই দাদার ঘড়ি যেটা আমার কাছে ছিল, ওটা আমি তো দাদার সঙ্গে এতদিন দেখাও করিনি। আরে কেডি, সত্যি বর্ষার আত্মা আসেনি তো? কোনো আত্মা এগুলো নয় কেদার, কোনো আত্মা এখানে নেই ইওর অনার। এটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র কেদারকে ফাঁসানোর জন্য। ইওর অনার, যদি এটা ষড়যন্ত্র হয় তাহলে আমি বলবো এটা অলৌকিক ষড়যন্ত্র, যেটাতে বর্ষা নিজে ফেরত এসছে নিজের মৃত্যুর বদলা নিতে। এটা আপনি কি বলছেন মিস্টার জয়সওয়াল? এই আদালত আত্মার অন্ধবিশ্বাসে বিশ্বাস করে না। তাহলে ইওর অনার, এতগুলো লোকের সাক্ষ্য কি ভুল? আপনার মতন আমিও ভূত প্রেত আত্মা এগুলোতে মানি না ইওর অনার, কিন্তু চোখে দেখে না দেখাটাও। মিস্টার জয়সওয়াল, এই আদালত এই কেসের ফয়সালা শুধুমাত্র পেশ করা প্রমাণের ভিত্তিতেই করবে। এই ভিত্তিতে নয় যে এই প্রমাণ কোনো মানুষের থেকে পাওয়া গেল না কোনো আত্মার থেকে। এই জন্যে কেরোসিনের এই জার, বর্ষা কেলকারের ডায়েরি, ওনার জ্বলে যাওয়া মঙ্গলসূত্র আর কেদার কেলকারের ঘড়ি, এই সব জিনিসের গুরুত্ব এই কেসে অত্যন্ত বেশি, না এই মন গড়া আত্মার। ইওর অনার, আমার জন্য এইটুকুই যথেষ্ট। এই প্রমাণের ওপরেই ভিত্তি করে আমি কেদার কেলকারকে দোষী সাব্যস্ত করব। কিন্তু ইওর অনার, আমরা সেই পরিস্থিতিগুলোকেও একেবারে না দেখে থাকতে পারি না যেই পরিস্থিতিগুলো আমাদেরকে এই সমস্ত প্রমাণগুলো দিয়েছে। ওই রক্তের দাগ, হাওয়ায় ভেসে বেড়ানো সেই আওয়াজ, আর অজানা আননোন ফোন কল, জানাই গেল না যে কোন নাম্বার থেকে এসেছিল। কি এসব ইওর? কোনো ভূত না, কোনো প্রেত না, কোনো আত্মা না, এটা কোনো মানুষের চাল, মানুষের ষড়যন্ত্র কেদারকে ফাঁসানোর জন্য। এটা কোনো মানুষের ষড়যন্ত্র নয়, এটা আমার দিদির প্রকোপ। অর্ডার অর্ডার, আপনার যা কিছু বলার আছে এই কাঠগড়ায় এসে বলুন। এতদিন আমিও এটাই ভাবতাম যে বর্ষা দিদির মরে গিয়ে ফেরত আসা শুধু আমার মায়ের ভ্রম, কিন্তু এখন আর না। আমি পুরোপুরি এটা বিশ্বাস করি যে আমার দিদি মরেও মরে যায়নি। ওই প্রতারক এই শয়তানটা থেকে মৃত্যুর বদলা নিতে ফিরে এসেছে। আর যতক্ষণ না এর ফাঁসি হয়ে যাচ্ছে, যতক্ষণ না এর কর্মের শাস্তি না পাচ্ছে, আমার দিদি কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। না একে, না এই গণ্ডে উপস্থিত কোনো মানুষকে। যদি এখান থেকে ছাড়া পায় তাহলে আমার দিদির মৃত্যুর জন্য দায়ী এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ হবে। আপনারা সবাই, আপনারা সবাই। বাঁচাও!
বাঁচাও, কেউ আছো, কেউ আছো, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। কেদার, ওই ওই এখানে, এখানেই আছো। ও আমাকে মারতে এসেছিল। ওই ওই দেখুন, ওই কোণে আছো, কোণেতে বসে আছো। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে দেখছে। কেদার, হাওলদার খোলো এটাকে। কেউ এখানে নেই কেদার, এটা ভ্রম তোমার মনের, ঘটনাগুলোর প্রভাব তোমার মনে, কেউ এখানে নেই। এত লোক বলছে যে ও ফিরে এসেছে, যদি এটা সত্যি হয় তো ওকে আমাকে মেরে ফেলবে। এটা কি বলছো তুমি কেদার? মরে যাওয়ার পর কেউ ফিরে আসে নাকি? সম্ভব এটা কখনো? তাহলে ও কে যে আমাকে দোষী করছে? সে যেই হোক, বর্ষা নয়। আর আমি এটা প্রমাণ করে দেব। তোর কি মনে হয়? কি আর মনে হবে স্যার, কেউ আছে যে বর্ষার মৃত্যুর ফায়দা তুলে কেদারের ওপর নিজের পুরনো রাগ মেটাচ্ছে, ওকে ফাঁসিয়ে। কেডি স্যার, যেরকম ফিল্মে হয়, মরে যাওয়া লোকের গেট আপ নিয়ে লোককে ভয় দেখানো। আর এখানে তো মেয়ের চেহারা তো মেয়েই বদলাতে পারে, তার মানে স্নেহা অথবা চারুলতা। আর এই কেসটা তো স্নেহাই শুরু করেছে, কেদারের বিরুদ্ধে প্রমাণ দিয়ে। সব আমার সন্দেহ স্নেহার ওপরেই বেশি। হ্যাঁ বরুণ, কিন্তু এই কেসটা এই বিষয়ে নয় যে রূপ বদল করে কোনো ছেলে বা মেয়ে এই কাজটা করছে, স্নেহা বা চারুলতা বা অন্য কেউ। এই কেসের মূল বিষয়টা হলো এই যে বাস্তবে কি কেদার তার স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলেছে নাকি না। আর এই প্রশ্নের উত্তরটা তো ঘটনাস্থলেই পাওয়া যেতে পারে, মানে কেদারের বাড়িতে। কিন্তু স্যার, যদি আমরা ওখানে বর্ষার আত্মাকে দেখতে পাই? তুই কি ভূত প্রেতে ভয় পাস? না না স্যার, আমি ভূতটুতে ভয় পাই না। না না, যদি ভয় পাস তো বলে দে। অনেকেই ভয় পায়, এখানে লজ্জা পাওয়ার কি আছে? না স্যার, আমার ভয় লাগে না। পাক্কা? হ্যাঁ স্যার। তো চল কেদারের বাড়িতে যাই রাত্রিবেলা। চলুন। রাতে? হ্যাঁ, মানে দিনের বেলা তো ভূত প্রেত বাইরে আসে না, না রাত্রেই যেতে হবে, রাত 12টার সময় কেদারের বাড়িতে। আমাকে দেওয়ার জন্য সাহেবদের কি এই ডিউটিটাই পছন্দ হলো? একটা এমন বাড়ির দেখাশুনো, এখানে মহিলা ভূত হয়ে। কে কে ওখানে? আরে কে ওখানে? ভূত ভূত! কেডিসা, এটা ওই ঘরটাই যেখানে প্রথম আগুন লেগেছিল। আর কেদারের বক্তব্য এই দরজাটা ভেতর থেকে লক ছিল। বরুণ, এখনো কেরোসিনের গন্ধ আসছে। আর কেদার ঠিকই বলছিল, এই ঘর থেকে বাইরে যাওয়ার শুধুমাত্র একটাই রাস্তা আছে, এই দরজাটা। কেদার বলছিল যে যখন ও বাইরে থেকে বর্ষাকে ডাকছিল, তো বর্ষা ওকে কোনো রকম কোনো উত্তর দেয় না সেদিন। সারপ্রাইজিং। মানেটা হলো এই যে যদি কেউ পুড়তে থাকে তো আওয়াজ করবে না, চিৎকার করবে না। কেডি স্যার, মনে হয় এটা বর্ষার পোড়া শাড়ির টুকরো।
কাকে খুঁজছো? কে তুমি? যেই হই কেন চিনতে পারছো না? তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না যে কে আমি? কি করব? উকিল না আমি, প্রমাণ ছাড়া তো আমি নিজের বলা কথাও বিশ্বাস করি না। তোমার কি মনে হয় যে সব ষড়যন্ত্র? কেডি পাঠক, এমন অনেক জিনিস আছে পৃথিবীতে যা তোমার আদালত আর তোমার বোঝার দুটোরই সীমার বাইরে। পেয়েছো প্রমাণ? বলো এবার কি বলবে কেডি পাঠক? দাঁড়াও, বর্ষা তো মরে গিয়েছে, তুমি বর্ষা কি করে হতে পারো? আমি বর্ষায় মরেও বেঁচে আছি, কেননা আমার খুনি কেদার ও এখনো বেঁচে আছে। যতদিন না ওর শেষ হওয়ার ফয়সালা হয় আমি কোথাও যাব না। হ্যাঁ, এই কেসের শেষ তো আমিও দেখতে চাই। কেডি স্যার, কিন্তু যদি তুমি ফয়সলা চাও এই গোটা বিষয়টার, তাহলে তোমাকে আদালতে এসে সেটা প্রমাণ করতে হবে যে বর্ষা মারা গিয়েছে। ওখানেই দাঁড়াও। আমি কেবল একবার কাছ থেকে তোমাকে দেখতে চাইছিলাম। আজ পর্যন্ত কোনো আত্মাকে খুব কাছ থেকে দেখিনি তো, এই কারণে। কেডি স্যার, কেডি স্যার, কেডি স্যার, আরে ওকে কেডি স্যার? আমার আত্মা ওই চাঁদের মতো যাকে তুমি দেখতে পাবে কিন্তু ছুঁতে পারবে না। আমি তোমায় শেষ সুযোগ দিচ্ছি, তুমি কেদারের ওকালতি ছেড়ে দাও কেডি পাঠক। কি বর্ষা বেঁচে আছে? কেডি স্যার আপনি? আপনিও? বাকিদের মতো ওকে আমি নিজে ওর লাশটা দেখেছি। ভোসলে বাবু, আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারেন যে ওই লাশটা বর্ষারই ছিল? স্যার আমি মানছি যে মুখটা পুরোপুরি পুড়ে গিয়েছিল, কিন্তু ওর জামা কাপড়, ওর গয়না বর্ষারই ছিল। তাহলে এটা কি সম্ভব নয় যে বর্ষা তার গয়না, জামা কাপড় ইত্যাদি অন্য কাউকে দিয়ে এই খেলাটা তৈরি করে? দেখুন কেডি স্যার, বাড়িতে শুধু দুজনই ছিল, বর্ষা আর কেদার। আর আপনার মক্কেল মিস্টার কেদারের বক্তব্য হলো যে বর্ষা ওর সামনেই বেডরুমে যায়, দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় আর 5 মিনিট পরে নিজেকেই পুড়িয়ে ফেলে। তাহলে এখানে বডি বদলে দেওয়ার বা পালানোর কোনো পথই নেই। তো আপনি কখন পৌঁছলেন ওখানে? আগুন লাগার ঠিক 15 মিনিট পর আমি নিজে ফায়ার ব্রিগেডের সাথে ওই পুড়তে থাকা বাড়িতে গেলাম, জ্বলন্ত ঘর থেকে জ্বলন্ত বর্ষার লাশটা বের করে আনলাম। কেডি স্যার এসব কথা তো বাদ দিন, মেন কথা এটাই যে পোস্টমর্টমের রিপোর্টও এটা মানছে যে এই লাশটা বর্ষারই। যদি ওই লাশটা বর্ষার হয়েই থাকে, তাহলে গতকাল রাতে যে আমার সঙ্গে দেখা করলো সে তাহলে কে ছিল? ভোসলে বাবু, আমি শুধু এইটুকু জানি, যদি কেদার তার স্ত্রীকে মেরে থাকে তাহলে তার স্ত্রীর বেঁচে থাকার কথা নয়, আর যদি তার স্ত্রী বেঁচে থাকে তাহলে কেদারের জেলে থাকা উচিত নয়। এগুলোর মধ্যে শুধু একটা জিনিস হতে পারে, এখানে তো দুটোই হচ্ছে। স্যার আমি আজ পর্যন্ত আমার পুরো কেরিয়ারে এই ধরনের অদ্ভুত কেস দেখিনি। আসুন আশা করা যাক যে আপনাকে আর আমাদের আগে গিয়ে এই ধরনের কেস যেন না দেখতে হয়। বরুণ, এইটা বলা হয়ে থাকে যে কোনো রোগের চিকিৎসা করার জন্য সেই রোগের গভীরে যাওয়াটা খুব প্রয়োজন। বর্ষা কেলকারের মায়ের নামটা কি? সিন্ধু তাই রাউলে। সিন্ধু তাই রাউলে। দেখ, বর্ষার ফোন এসেছে, ওকে বলবি ঘরে আসতে। হ্যালো,
হ্যালো স্নেহা, আমি শ্রেয়াস। রং নাম্বার। আগে মাইসেলফ পরিমল পান্থাকি, আমি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আর আপনি হলেন বর্ষা কিয়ঙ্করের বোন হই। বলুন। এই দরজাটা খুলবেন একটু? ক্যান ইউ প্লিজ ওপেন দ্য ডোর? দিস ইজ মাই কার্ড। আসলে মিস্টার কেলকার নিজের আর নিজের ওয়াইফের মানে আপনার দিদির পলিসি বের করেছিলেন। আর ইটস ভেরি স্যাড, অ্যাজ ইউ নো আপনার দিদি মারা গেছেন, তাই পলিসি ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু দিদি এর ব্যাপারে কখনোই কিছু বলেনি। বলেননি? অ্যাকচুয়ালি আসলে মিস্টার কেলকার পলিসিটা বের করেছিলেন না, হয়তো তাই উনি জানেন না। আর কি হয়েছে, মিস্টার কেলকার এখন জেলে আছেন, তো উনি তো আসতে পারবেন না, তাই আমি এসেছি ডকুমেন্টস নেওয়ার জন্য। দেখুন আমার না ওনার বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেটটা চাই। আগে হ্যাঁ। নেয়া কে এলো? মা, ওই সার্ভের লোক কিছু প্রশ্ন করতে এসেছেন। আপনি প্লিজ আমার মায়ের সামনে আমার দিদির মৃত্যুর ব্যাপারে কিছু আলোচনা করবেন না। না না, ডোন্ট ওয়েট। আসুন। থ্যাংক ইউ। নমস্কার মাসিমা, মাইসেলফ পরিমল পান্থাকি। আমার বড় মেয়ে এখানে থাকে না, ও তো নিজের স্বামীর সঙ্গে থাকে পনভেলে। কেদার কেলকার, ওর না ফার্টিলাইজারের এজেন্সি আছে, ওর জমি জায়গাও অনেক আছে। এখানে না, ওর গ্রামে অনেক সম্পত্তি। আগেকার জমিদার ছিল না, ও তো এখনো আনওয়েলেই থাকে। এই নিন, এটা প্রথমটা আর দ্বিতীয়টা। আর কিছু না, থ্যাংক ইউ ভেরি মাচ। ওই পেন্টিং দেখছো? আমার বর্ষার আঁকা। ছোটবেলা থেকেই ওর খুব এই শিল্পে রুচি ছিল। ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। আমি আসি। পলিসি চেক কবে নাগাদ পাবো? দেখুন 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। আমি আসি। এত তাড়াতাড়ি? কিন্তু বাবার সময় তো 2 মাস লেগে গেছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি সময় পাল্টে গেছে, তো এখন সবকিছু ফাস্ট হয়। ডোন্ট ওয়ারি, সব হয়ে যাবে। ওকে, বাই, থ্যাংক ইউ। থ্যাঙ্কস বরুণ। হ্যাঁ, বর্ষা রাওলে, জন্মদিন 14 জুলাই 1985, প্লেস অফ বার্থ মুম্বাই, হসপিটাল নেম রাজা বারে হসপিটাল, থানে ওয়েস্ট মিউনিসিপ্যাল হসপিটাল। ভাই তুই কখনো গেছিস এই হাসপাতালে? না স্যার, ভগবান আপনাকে আর আমাকে হসপিটাল থেকে দূরে রাখলেই ভালো হয়। ধন্যবাদ, কিন্তু এই প্রার্থনাটা একটু বিলম্বিত করে দে, কেননা তোকে যেতে হবে রাজাবাড়ি হসপিটাল ডেলিভারির জন্য। না মানে আমি বলতে চাইছি যে একটা নতুন প্রমাণের জন্ম দেওয়ার জন্য। পাঠক সাহেব, আগে শরীর ভালো তো আপনার? হ্যাঁ, ঠিকই তো আছে। জাস্ট ফর ইট। কেন? না, আমি শুনলাম যে বর্ষার আত্মা আপনার সাথেও নাকি দেখা করেছে, আপনার সাথে নাকি কথাবার্তাও বলেছে একদম দেবী মা স্টাইলে। হ্যাঁ, এরকমটা হয়েছে। সম্ভবত ও এটা জানেন নিশ্চয়ই যে এই কেসটা আপনি একা তো জিততে পারবেন না, তো বেচারি চলেই এসেছিল আমাকে হুমকি দিয়ে আপনাকে সহায়তা করার জন্য। এসব আমি কি শুনছি কেডি? তুমিও কি অন্য লোকেদের মতো আত্মাতে? আগে নয় ইওর অনার, আমি শুধুমাত্র আত্মবিশ্বাস আত্মসম্মান মেনে চলি, দেবী মা টাইপ প্রকট হয়ে ওঠা আত্মার উপর নয়। যদি দেবী মা টাইপ আত্মা প্রকট হয় তো নয়তো আমি এটা বলবো যে আপনি নেশা টেশা কিছু করেছেন পাঠক সাহেব, না হলে এভাবে ওই আত্মা আপনার সামনে এসে এভাবে কথা কি করে বলে? আর আপনি যা ইন্সপেক্টর ভোসলেকে বললেন ওটা কেন বললেন? দুটো বিষয় রয়েছে জসওয়াল বাবু। আগে সর্বপ্রথম এটা তো সবাই জানে যে কেডি পাঠক কখনোই নেশা করে না। দ্বিতীয় কথাটা, আপনার ওপর যে নেশাটা চড়ে আছে
অহংকারের, সেটাকে খুব শীঘ্রই আমি আদালতে নামিয়ে দেব। আপনার প্রশ্ন, সে কে ছিল, সেই প্রশ্নটার উত্তর দিয়ে। এবার যদি আপনার কোনো আপত্তি না থাকে তো আমি এগোই তাহলে। অল দ্য বেস্ট। ধন্যবাদ। ইওর অনার, আমি বর্ষা কেলকারের মা সিন্ধুতাই রাওলেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আমার মেয়ে তোমার সঙ্গেও দেখা করতে এসেছিল? হ্যাঁ, ও এসেছিল আমার সঙ্গে দেখা করতে। কেমন আছে ও? দুঃখ এটা মাসিমা যে খুব একটা সুখী নেই ও, পীড়িত আছে, দুশ্চিন্তাগ্রস্ত। কদাচিৎ আপনি আমাকে ওকে এই অবস্থা থেকে বেরোনোর জন্য আমাকে সাহায্য আপনি করতেই পারেন। বলো। এই 14 জুলাই 1985-তে বর্ষার জন্ম হয়েছিল রাজাবাড়ি হাসপাতাল, থানে ওয়েস্টে। হ্যাঁ। তাছাড়াও মাসিমা ওই সময়ে ওই কালে, অর্থাৎ বাচ্চার ডেলিভারির জন্য কেবলমাত্র 600 টাকা। সরকারি হাসপাতাল ছিল না বাবা? হ্যাঁ, তার জন্যেই 600 টাকা ছিল। সরকারি হাসপাতাল ছিল, সেই কারণে শুধুমাত্র 600 টাকা। তাছাড়াও আমি ওখান থেকে, ওই হাসপাতাল থেকে, দপ্তর থেকে আমি বেশ কয়েকটা এই কাগজপত্র নিয়ে এসেছি খুবই কষ্ট করে। এইটা অনুসারে এখানে লেখা আছে যে আপনি 1200 টাকা জমা দিয়েছিলেন। 1200 টাকা কেন জমা দিয়েছিলেন আপনি? কোনো ভুল হয়েছিল বোধহয়। আমি ডবল পয়সা কেন দেব? দ্বিগুণ পয়সা আপনি দিয়েছিলেন, কেননা বাচ্চাও তো দ্বিগুণ হয়েছিল আপনার। বর্ষার জন্ম হওয়ার 15 মিনিট পর ওর যমজ বোনের তো জন্ম হয়েছিল, বৎসলা। বলুন না মাসিমা, দুটো বাচ্চার জন্ম হয়েছিল, যমজ। হ্যাঁ। দয়া করে একটু মহামান্য আদালতকে বলুন যে এই কথাটা আপনি এখনো পর্যন্ত আদালতের কাছে লুকিয়ে কেন রেখেছিলেন। বলুন না মাসিমা, কেন লুকিয়ে রেখেছেন? হ্যাঁ, আমার 3টে মেয়ে আছে, স্নেহা, বর্ষা আর বৎসলা। যে সময় এই মেয়ে দুটোর জন্ম হয় তখন আমি ওদের নাম বর্ষা আর বৎসলা রাখবো ঠিক করি। যখন বৎসলার জন্ম হলো তখন ওখানে চাওলা ম্যাডাম এসেছিলেন, আর উনি আমার মেয়েটাকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। ওই সময় আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আর টাকার লোভে পড়ে আমার স্বামী আমার মেয়েটাকে 10,000 টাকায় ম্যাডাম চাওলার কাছে বিক্রি করে দেয়। আর তারপরে আমাকে দিব্যি করে যে আমি এই কথাটা কাউকে না বলি, কাউকে না, বর্ষাকেও না। মাসিমা, মনে মনে বড্ডই কষ্ট পেলাম এটা শুনে যে টাকার জন্য বাবা তার মেয়েকে বেঁচে দিল। যাই হোক, কোথায় রয়েছে এই সময় বৎসলা? আমি জানি না, আর আমি খোঁজ করার চেষ্টাও করিনি। যদিও আমার সামনে আসে তাহলে ওকে আমি কি মুখ দেখাতাম, কি উত্তর দিতাম যে টাকার লোভে পড়ে আমরা ওকে বেচে দিয়েছি। হ্যাঁ, এখন ভগবানের কাছে এই প্রার্থনা করি যে ও যেখানেই থাকুক সুখে থাকুক। ইয়নের বৎসলা যেখানেই হোক ও সুখে আছে না দুঃখে আছে এটা তো আমি জানি না, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে বৎসলা বর্ষার ছদ্মবেশ ধারণ করে অনেককেই দুঃখ দিয়ে চলেছে। হোয়াট ননসেন্স ইজ দিস কেডি? এই
এই টুইন সিস্টার, যমজ বোন, সীতা আর গীতা, ফিল্মের প্লট চলছে নাকি এখানে? জসওয়াল বাবু, কোনো ফিল্মের প্লট থেকে তো এটা কম কিছু নয়। আর দেখুন না, মহিলা তার মৃত্যুর পর আবারও জীবিত হয়ে ওঠেন, আর তারপর হঠাৎই তার যমজ বোন আউট অফ থিন এয়ার, আর একটাই ঘরে এত কিছু ঘটনা। কি চিত্রনাট্য মনে হয় না আপনার? ও কে ছিল সেই জবাব তো আপনি দিয়ে দিয়েছেন পাঠক সাহেব। লজিকের একটু প্রবলেম আছে। একটু ভাবুন পাঠক সাহেব, 1985-এ যদি জন্ম হয় তাহলে এখন 27 বছর বয়স হয়েছে বৎসলার। 27 বছর ধরে যেই পরিবারের সাথে ওর কোনো সম্বন্ধ নেই, সে হঠাৎ এরমভাবে প্রকট হয় বর্ষার রূপ নিয়ে। কেন? এর পেছনে কারণটা কি? কি কারণ হতে পারে এটা করার? এটা করে ওর প্রাপ্তিটা কি হবে? এই আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি এক এক করে দিলে চলবে আপনার? At your ease. ধন্যবাদ। বি অ্যাট ইজ, বসুন। ইওর অনার, আমার পুরো বিশ্বাস রয়েছে যে জসওয়াল বাবু যে প্রশ্নটা এখন করলেন সেইটার উত্তর দিতে বৎসলা রাউলে আমাকে বেশি সাহায্য করতে পারেন, সহায়তা করতে পারেন। আমি আদালতের কাছে আবেদন করছি যে বৎসলাকে এই আদালতে ডাকা হোক। কিন্তু বৎসলা রাউলের এই কেসের সঙ্গে কিসের সম্পর্ক কেডি? ঠিক আছে ইওর অনার, যদি আপনার মনে হয় যে বৎসলার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে তো যেই মহিলা আমার সঙ্গে দেখা করেন সে তো বর্ষার আত্মাই হবে। তাহলে অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ঠিক আছে, যদি তোমার এই কথার উপর এতটাই বিশ্বাস থাকে তো এই আদালত পুলিশকে হুকুম দিচ্ছে যে পরবর্তী শুনানিতে বৎসলা রাউলেকে আদালতে হাজির করা হোক। ততদিনের জন্য এই আদালত মুলতুবি রইল। মা, আমার বড় দিদি, তুমি তার কথা আমায় বলনি? আমার নিজের যমজ দিদি। কেন মা, কেন? একটা কথা তো পরিষ্কার, কোনো আত্মহত্যা নেই। এই সবই ওই যমজ বোন বৎসলার খেল। শুধু এখন ওকে খুঁজে বার করতে হবে। হ্যালো, মে আই স্পিক টু মিসেস কাবেরী চাওলা প্লিজ? হ্যাঁ ম্যাম, আমি বরুণ জাভেরি বলছি। দেখুন, আমি কি আপনার মেয়ের সঙ্গে কথা বলতে পারি বৎসলার সাথে? কি? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি আমার এই নাম্বারটা সেভ করে নিন। থ্যাঙ্কস স্যার। বৎসলা গত 20 দিন ধরে কাজের জন্য চণ্ডীগড়ে গেছে, অফিসিয়াল ট্যুর। অফিসিয়াল ট্যুর চণ্ডীগড়ে আছে নাকি পানভেলে? বরুণ, আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই গোটা সমস্যাটার কারণ ওই মেয়েটাই। খোঁজ ওকে, যাতে আমরা এই কেসটার পয়েন্টে পৌঁছতে পারি। হ্যাঁ স্যার। কেডি পাঠক, তাহলে কি তোমার এটা মনে হচ্ছে সব আমার যমজ বোন করছে? আগে না, আমার মনে হয় না যে এই সমস্ত কিছু বৎসলার কাজ। আমি জানি যে এগুলো সবই আপনারই কার্যকলাপ। আর তাছাড়াও আপনি এই সময় কোথা থেকে ফোন করছেন? পিসিও থেকে নাকি মোবাইল থেকে? কোথা থেকে? বৎসলাকে খোঁজার বদলে কেদারের বিরুদ্ধে প্রমাণ খোঁজো, না হলে খুব খারাপ হবে। আচ্ছা, আমার কাছে তো এটাই সব থেকে বড় প্রমাণ যে আপনার সঙ্গে কথাবার্তা চলছে। এই কারণে দ্বিতীয়বার আমার প্রস্তাব রাখছি যে দয়া করে আদালতে একবার কষ্ট করে আসুন, আর যেটা বলার আছে সেটা ওখানে। আমি তোমায় শেষবার সাবধান করছি কেডি পাঠক। ধন্যবাদ। তাছাড়াও আমি এই সময় ভাবছি যে এই যে ফোনটা আপনি আমাকে যেটা করেছেন, এটা এই কলটার বিল আপনাকে ফোন কোম্পানি ঠিক কোন ঠিকানায় পাঠাবে, আর যখন পাঠাবেন তখন তার পয়সাটা আপনি কিভাবে দেবেন? বাই ক্যাশ অর বাই ক্রেডিট কার্ড? হ্যালো হ্যালো। বিলের কথা শুনতেই সে ফোনটা কেটে দিল। বরুণ, এটা তো মানুষ হওয়ার লক্ষণ দেখছি। যেটা প্রমাণ হবে ও আদালতে এলে। আইল গেট হার দ্যাট স্যার। সেটার জন্য আমাকে চণ্ডীগড়ে যেতে হোক কি পানভেলে? বৎসলা রাউলে ওরফে বৎসলা চাওলার কোনো খোঁজ পাওয়া গেল? ইয়েস ইউর অনার, ও গত কয়েকদিন ধরে চণ্ডীগড়েই ছিল। এয়ারপোর্ট থেকে সোজা এখানেই আসছে, আর ফ্লাইট ইজ লিটল ডিলে। ব্যাস, এসেই পড়বেন। আসছে ফ্লাইট চণ্ডীগড়। পাঠক সাহেব,
তাহলে তো এই বৎসলা বা বর্ষা যেই হোক দেবী মায়ের রূপ নিয়ে আপনার সামনে প্রকট হয়েছিল। ও চার্টার্ড ফ্লাইটে এসেছিল চণ্ডীগড় থেকে, তাই না? জজ সাহেব, ম্যাডাম সবেমাত্র এলেন। वर्षा বৎসলা দেব, আপনারই অপেক্ষায় ছিলাম। আসুন না প্লিজ। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। আমায় এখানে কেন ডাকা হয়েছে? আর এনারা সব কারা? অ্যামেজিং, মাইন্ড ব্লোয়িং। এক মিনিট পাঠক সাহেব, যদি আপনার জায়গায় আমিও হতাম তো আমিও ভুল বুঝতাম। হুবহু বর্ষা। বর্ষা? হ্যাঁ। কে বর্ষা? সীতা আর গীতা দেখেছেন আপনি? না, কোনো ব্যাপার না, যমজ বোনের গল্প ওটা, আপনার মতন। মিস চাওলা, যে বর্ষার কথা বলছি সে আপনার যমজ বোন। আর 27 বছর আগে বর্ষার সাথেই, না সাথে না, 15 মিনিট পরে রাজাবাড়ি থানার হসপিটালে আপনি জন্মেছিলেন। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওখানে যে বসে আছে না, ওই এরমভাবে যে কাজে, সিন্ধুতায় রাওলে, আপনার আসল মা। হোয়াট? অরিজিনাল মাদার। এটা কি করে হতে পারে? কিন্তু হয়েছে তো। যাকে ছাড়ুন, আপাতত আমরা আপনাকে এখানে মা মেয়ে রিউনিয়নের জন্য এখানে ডাকিনি, ওটা আপনারা পরে করতে পারেন, ওই ইমোশনাল ড্রামা। আপনাকে এখানে আমাদের যে সিনিয়র পাঠক সাহেব ডেকেছেন, উনি এটা বিশ্বাস করেন যে আপনি প্রকট হয়েছিলেন ওনার সামনে। উনি আপনাকে আত্মা মনে করেন, ভূত না, ডাইনি হোয়াট এভার। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কি বলছেন আপনি? আমায় হঠাৎ করে এখানে কেন ডাকা হয়েছে? হয়তো আপনাকে ডিস্টার্ব করা হয়েছে, আপনি কোনো কাজে ছিলেন আর আপনাকে ডাকা হয়েছে। আমি তো চণ্ডীগড়ে কনফারেন্সের জন্য। কোন কনফারেন্স? আমি একটু প্লিজ। ধন্যবাদ। কোন কনফারেন্সে ছিলেন আপনি বৎসলা দেবী? চণ্ডীগড়ের কনফারেন্সে? আমার যখন ওই কনফারেন্সের হত্যাকর্তাদের সঙ্গে কথা হলো, তখন তারা বললেন যে আপনি অসুস্থ রয়েছেন, সেই কারণে আপনি সেখানে যেতে পারেননি, কনফারেন্স অ্যাটেন্ড করতে পারেননি। আপনি চণ্ডীগড়ে ছিলেন না, এই মুম্বাইতেও আপনার বাড়িতে ছিলেন না। আপনি কোথায় ছিলেন আপনি? আমি অ্যাকচুয়ালি আমি বলে দেবো, ইনি পনভেলের জঙ্গলে ছিলেন। শাড়ি পরে, মুখের ওপর এই জ্বলে যাওয়া চেহারার মেকআপ করে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, মানুষজনকে ভয় দেখাচ্ছিলেন। হোয়াট ননসেন্স! আমি এখানে ওখানে কেন? বনিতা করবেন না বৎসলা দেবী। আপনি আপনার বোনের ছদ্মবেশ নিয়ে কেদার কেলকারকে ফাঁসিয়েছেন। কে কেদার, কে কেলকার? আমি কিচ্ছু জানি না। এসব কি হচ্ছে? চলুন আপনিই বলে দিন, কোথায় ছিলেন 20 দিন ধরে আপনি? কোথায় ছিলেন আপনি বৎসলা দেবী এই 20 দিন ধরে? আমি মানালি গিয়েছিলাম। আপনি মানালিতে ছিলেন? কেন মানালি? কোনো বিশেষ কিছু রয়েছে ওখানে? আমি মানালিতে ঘুরতে গিয়েছিলাম আমার বয়ফ্রেন্ডের সঙ্গে। বাড়ির লোকেদের মিথ্যে বলে গিয়েছিলাম, কেননা ওকে ওরা পছন্দ করে না। কিন্তু আমি মানালিতেই ছিলাম 20 দিন। জসওয়াল বাবু,
এখানে সীতা আর গীতা নয়, একটা লাভ স্টোরি তৈরি হচ্ছে। এটা বলুন বৎসলা দেবী যে এই কথাগুলো আপনি এইমাত্র বললেন, এটার কোনো সাক্ষী রয়েছে আপনার কাছে? এনি প্রুফ, এভিডেন্স যে আপনি মানালিতে ছিলেন? নেই? এক মিনিট। আছে? এটা একটা সিডি, এতে আমার আর সাহিলের ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি চাই সিডি দেখতে। হ্যাঁ দেখুন না, মানে সিডি বৎসলা দেবী বানিয়ে এনেছেন নিজের সঙ্গে ব্যাগে করে মানালি টু মুম্বাই। কি তারিখটা বললেন যেন, যখন এই বর্ষার এই 11ই মার্চ রাত 12:30টার সময়। তার মানে বর্ষা না, বৎসলা 11ই মার্চ সাহিলের সাথে এখানে মানালিতে। কিভাবে এটা প্রমাণিত হচ্ছে যে এই ঘরটা মানালিতেই আছে, পনভেলে নয়? ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু জুম করে দেখি। এই যে মেনু কার্ডটা দেখা যাচ্ছে, একটু লক্ষ্য করুন। মেনু কার্ডে লেখা আছে হোটেল হানি হিলস, মল রোড, মানালি। তাহলে আপনার এই প্রশ্নের জবাবও আমি দিয়ে দিলাম। তাও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে তাহলে আরও একটু লক্ষ্য করেন, তাহলে নিউজ পেপার পড়ে আছে, যেটা আপনি সংবাদপত্র বলেন, ওটাতে লক্ষ্য করুন, একটু দেখুন। জুমিং জুমিং অ্যান্ড দেয়ার ইউ আর, হিমাচল হেরার, 11th March 2012। মিস্টার পাঠক, যখন বিনা সন্দেহে এটা প্রমাণ হয়ে গেছে যে বৎসলা দেবী সাহিলের সাথে ছিলেন মানালিতে 11ই মার্চ রাত 12:30, তাহলে একই সময় উনি আপনার সম্মুখে দেবী মায়ের রূপ নিয়ে কি করে প্রকট হতে পারেন? ইওর অনার, যদি বৎসলা সেই সময় সেই দিন মানালিতে থাকতো, তাহলে সেই মহিলা কে ছিলেন যার সঙ্গে আমার দেখা হয়েছিল? ওটা আমি ছিলাম কেদি পাঠক, বর্ষা। তুমি বলেছিলে না সত্যি বলার জন্য একবার আদালতে এসো? এই যে এসে গেছি আমি। এই লোকটা, এই কেদার কেলকার আমাকে পুড়িয়ে মেরেছে। আমি মরে যাওয়ার পর নিজের প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিল। এটাই সত্যি এই কেসে। আর যদি এখনো সুবিচার না পাই, তাহলে আমি করব বিচার। ছাড়বো না, আমি ছাড়বো না, তোকে কিছুতেই ছাড়বো না। ওকে আটকাও, আটকাও। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কে আপনি? আপনি আমাকে এরকম ভাবে ধরছেন কেন? কি হয়েছে আমার? এতক্ষণ এখানে যা যা হলো বা আপনি যা যা করলেন এখানে, আপনার কিচ্ছু মনে নেই? না তো। কি 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 হয়েছে? আর ইউ শিওর যে আপনার কিচ্ছু মনে নেই? না, আমার কিছু মনে নেই।
আরে এ তো আমার বর্ষার হাতের বালা। আমি বলে দেব যে আমি জ্বালিয়েছি বর্ষাকে, না হলে ও আমাকে মেরে ফেলবে। পাগল হয়ে গেছো নাকি? কে মেরে ফেলবে? ও আদালত পর্যন্ত পৌঁছে গেছে। কাল যদি ও এখানে এসে যায় আমার কি হবে? আমি তো মরে যাব। কেদার, কোনো আত্মা নেই, কোনো প্রেত নেই। তাহলে কেন হচ্ছে এইসব? কিভাবে হচ্ছে? কোনো জবাব আছে আপনার কাছে? খেলা খেলছে একটা তোমার সঙ্গে, বুঝতে পারছো না তুমি? আমি শুধু 40,000ই পেয়েছি। 60,000 টাকার কথা হয়েছিল আমাদের। দেখোনি আমার অ্যাক্টিং দিয়ে পুরো আদালতকে কাঁপিয়ে দিয়েছি। আরে এই স্বপ্না ভোসলে যদি এই অভিনয় কোনো ফিল্মে করতো তো টপ হিরোইন হতো। না না, আমার পুরো 60,000ই চাই। আমি আর আমার স্বামী না থাকলে আপনার কেস তো কবেই শেষ হয়ে যেত। হ্যাঁ, আজই ওই জায়গাতেই ওই ময়লার ভ্যাটে বাকি পুরো টাকাটাই রেখে দেবে। ফোন রাখছি, কেউ এসছে। তুমি? না না না, নেহা, মা আমায় ক্ষমা করে দে। হ্যাঁ মা, আমি আজ পর্যন্ত তোকে বৎসলার ব্যাপারে কিছুই বলিনি। হে ঈশ্বর, তুমি আমার সঙ্গে এ কি খেলা খেলছো? এক মেয়েকে তো আমার কাছ থেকে কেড়ে নিলে, আর একজনকে আমার সঙ্গে মিলিয়েও দিলে। যদি আজ আমার বর্ষা বেঁচে থাকতো। হ্যালো, আমি বাইরে অপেক্ষা করছি তোর জন্য। কে? বর্ষা দিদি। হ্যালো স্নেহা, কোথায় যাচ্ছিস তুই? কিছুক্ষণের মধ্যেই ফিরছি মা। দিদি, এটা হতে পারে না। তুমি মরে গিয়েও কি করে ফিরে আসতে পারো? তুই এসব কি বলছিস? মা, কি হয়েছে আমার মা? চারু, 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 চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। আমি কি ক্ষতি করেছি তোমার? চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও।
হ্যালো প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো আমার মনে হয় এটা নিশ্চয়ই কারো খেলা। আমার মনে হয় কেউ কেদারকে ফাঁসিয়ে তার ফায়দা তুলছে। আর এইসব হ্যালো আবার কেটে দিল। হ্যালো তুইও সাহায্য করতে পারবি না শ্রেয়াস? দেখো তুমি কে? তুমি বর্ষা হতে পারো না। এখনো প্রমাণ দেওয়া বাকি আমার। আমি মানি না, বর্ষা মারা গেছে। দেখো আমি সব জানি, এটা নিশ্চয়ই কারো না কারো খেলা। সব খেলা। খেলা তো এবার শুরু হবে শ্রেয়াস, দেখতে থাকো। বর্ষা দেখো, আমাকে মেরো না। আমি আমি কিছু করিনি। আমি হাত জোর করছি, চাইলে তোমার তোমার পায়ে পড়ছি। যদি এটাও যথেষ্ট না হয় তাহলে তো আমি তোমায় আলিঙ্গন করছি। দেখলে, যদি তুমি ভয় দেখানোর অ্যাক্টিং এ ওস্তাদ হও, তাহলে আমিও ভয় পাওয়ার অ্যাক্টিং এ এক্সপার্ট। আই লাভ ইউ বর্ষা। এমনিতে আজ কাকে ভয় দেখানোর ইচ্ছা? ওই স্নেহাকে, শ্রেয়স, নাকি ওই কেডি পাঠককে? হ্যাঁ বল না। তোমায়। বর্ষা তুমি ভয় দেখানোর কথা বলছো? আরে আমি তোমার জন্য জীবন দিতে পারি। ওই দিন থেকে যেদিন তুমি আমার দাদাকে বিয়ে করেছো, আরে কোথায় তুমি ওই বোর লোকটার সঙ্গে ফেসে গেছো। কিন্তু যদি আমি না থাকতাম না, তাহলে তোমার জীবনে মজাও থাকতো না, ঠিক কি না? তুমি না থাকলে তো কিছুই হতো না। কিন্তু এবার হবে বর্ষা, এবার হবে। তুমি দেখতে থাকো, খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। তোমার মিথ্যে মৃত্যু আর আমার আসল প্রেম একদিন সাকসেসফুল হবেই। অনেক দেরি হয়ে গেছে। দেরি? বর্ষা তুমি কিরকম কথা বলছো? আরে কিচ্ছু দেরি হয়নি। আরে সবকিছু প্ল্যান মাফিক চলছে। তুমি দেখো, কোর্টের আগামী শুনানির দিন আমার ভাই নিজে ভয়ের চোটে স্বীকার করবে যে ওই তোমাকে মেরেছে। তারপর দাদার জেল আর ফাঁসি, আর ইয়াবাতমালের সমস্ত জমি আমার নামে। সেই জমিটা বেচে সমস্ত টাকা নিয়ে 2 মাসের মধ্যে আমি গোয়া চলে আসবো। ওখানেই তুমি আমার জন্য অপেক্ষা করবে। তুমি আর আমি, তোমার নতুন নাম, নতুন জীবন, ভালোবাসা, টাকা। বর্ষা জীবনে আর কি চাই? জীবন, জীবন চাই আমার, কারণ ওটাই আমার নেই। কি? আমাদের চাল আমাদের দিকেই ঘুরে গেছে। গিয়েছিলাম তো শ্রেয়াসকে ভয় দেখাতে, যাতে ও আমাদের কাজে আসে। কিন্তু ও নিজেকে বাঁচাতে গিয়ে ও আমাকেই মেরে ফেলে। এই দেখো। বর্ষা এটা কি? চলো হসপিটাল। অনেক দেরি হয়ে গেছে আমায়। আমি এখন মরে গেছি। এখন আমি যেখানেই যাব তোমায় সাথে নিয়ে যাব। এটা এটা তুমি কি বলছো? এটা হতে পারে না। কেন? ভালোবাসো না আমায়? বর্ষা, প্রেমিক প্রেমিকারা তো একসাথে বাঁচা মরার দিব্যি করে। এখন তো আমি মরেই গেছি, এবার শুধু তোমার অপেক্ষা। দেখো যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি তোমায় নিতে এসেছি। দূরে দূরে থাকো। এসো আমায়। দূরে দূরে থাকো আমার থেকে। হাই আমায় বাবু। কেডি পাঠক? হ্যাঁ আমি কেডি পাঠক। আর আপনি ফেসে গেছেন। ধন্যবাদ বর্ষা, এই ক্ষমা চাইছি আমি বলতে চাইছি বৎসলা, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আউচ, মানে বরুণ। তাছাড়াও আমায়বাবু আপনি তো ফিল্ম স্টারও হয়ে গেলেন। এবার এই ঘটনার উপর আধারিত ওইখানে আমার সহায়ক বরুণ আপনার উপর একটা ফিল্মও বানালেন।
ইনার ব্যাপারে। ইওর অনার, এটাই হলো বাস্তবিকতা মৃত্যুর এই খেলাটা যেখানে বর্ষা কেলকারের কখনো মৃত্যু হয়নি। ইওর অনার, বর্ষা এই খেলাটা রচনা করে নিজের স্বামী কেদারকে ফাঁসিয়ে, ইনাকে ফাঁসিতে চড়িয়ে, ইনার ধন সম্পত্তি আত্মস্থ করে নিজের দেওর অমরের সঙ্গে নিজের বাকি জীবনটা অতিবাহিত করতে। এক মিনিট। বর্ষার জীবনের তো অন্ত হয়ে গেছিল। পোস্টমর্টম রিপোর্টে এটাই বলে যে বডিটা পাওয়া গেছিল সেটা বর্ষারই। কৈলাস বাবু, না, এইটার ক্রেডিট যায় কৈলাস বাবুর দিকে। স্বপ্না দেবীর স্বামী কৈলাস বাবু, যিনি আমার থেকে টাকা নেন আর ওই পোস্টমর্টম রিপোর্টটা বদলে দেন। আচ্ছা, কোনো অন্য প্রশ্ন হবে? অবশ্যই হবে। আছে আর লজিকও আছে। বলুন। তাহলে এটা বলুন পাঠক সাহেব, যে যদিও মেনে নিলাম আমি যে ওই বডিটা বর্ষা ছিল না, ছাড়ুন, তাহলে যে পোড়া বডিটা পাওয়া গেছে ওটা কার ছিল? আর কেদার কেলকারের বাড়িতে ওই ঘরে যখন আগুন লাগলো তখন ওই বডিটা এলো কি করে? ঘুরুন একটু ঘুরুন না। না, আপনি কিছু করবেন না তো? অময় বাবু, এনার প্রশ্নের উত্তরটা দিন। ওই রাতে আমি আর বর্ষা তৈরি হয়ে নিয়েছিলাম। কৈলাসের সাহায্যে সরকারি হাসপাতালের মর্গ থেকে একটা লাওয়ারিশ মহিলার লাশকে আমি বাড়ির ছাদে লুকিয়ে ফেলেছিলাম। তারপর বাকি কাজটা বর্ষা করেছিল। আর সবাই ভাবতে থাকে যে ওই পোড়া লাশটা বর্ষারই ছিল। আর তারপর শুরু হলো বর্ষার এই আত্মার খেলা, সবাইকে ভয় পাওয়ানো, যাতে এক এক করে কেদারের বিরুদ্ধে প্রমাণ একত্রিত করা যায়। আগে আর এই কাজে আমি ওকে সাহায্য করেছিলাম। কিন্তু কেডি, তুমি অময় পর্যন্ত পৌঁছলে কি করে? লোহাকে লোহাই কাটতে পারে ইওর অনার। বৎসলার সাহায্য নিয়ে আমি স্বপ্নার মিথ্যাটা ধরলাম। দুর্ভাগ্যবশত স্বপ্না আর কৈলাস ষড়যন্ত্রকারীর আওয়াজ শুনেছিল, কিন্তু তার মুখটা দেখতে পারেনি ইওর অনার। এই কারণে আমি ইওর অনার স্নেহা, শ্রেয়াস, চারু আর অময় চারজনের পরীক্ষা নিলাম, আর আমার সন্দেহটা ঠিক বেরোলো। আমরা পেলাম অময়কে। আর এবার সময় হয়ে গিয়েছে ইওর অনার যে আমি এই খেলার মূল পাত্রকে খুব সাদরে আর বিনম্রতার সঙ্গে এই আদালতে আমন্ত্রণ জানাবো। আসুন ভোসলে সাহেব।
আমায় ক্ষমা করে দাও কেদার। ডিফেন্সের মজবুত দলিল আর অনুসন্ধান এটা প্রমাণ করে দিয়েছে যে বর্ষা কেলকারের মৃত্যুর এই কেস না শুধু একটা বড় ধোঁকাই ছিল, বরং ভয়ঙ্কর ষড়যন্ত্রও ছিল। এই জন্য এই আদালত বর্ষা কেলকার, অময় কেলকার, স্বপ্না শিন্ডে আর কৈলাস শিন্ডেকে ন্যায় এবং আইনকে ধোঁকা দেওয়ার অপরাধে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে আর কেদার কেলকারকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। স্বাধীনতার অভিনন্দন জানাই। কেডি? হ্যাঁ জসওয়াল সাহেব, বলুন। এখনো কোনো প্রশ্ন বাকি রয়েছে মনে? আগে একটা। বলুন না, বলুন। কেস জিতে যাওয়া সত্ত্বেও আপনার মক্কেল যে এক্ষুনি গেল তাকে খুশি দেখাচ্ছে না কেন? হ্যাঁ, অখুশি তো হবেনি তিনি, কারণ তার স্ত্রী তার বিরুদ্ধে মতিভ্রম হয়েছে আমার, যে আমি আপনাকে বোঝাচ্ছি। এইটা বোঝার জন্য তো মনের দরকার। ছাড়ুন না। দেখুন, কখনো কখনো মানুষ জিতেও হেরে যায়, আর কখনো কখনো হেরে গিয়েও জিতে যায়, যেরকমটা আপনি। কি করে? আমি কিছু বুঝলাম না। এই মাত্রই তো আপনি জিতলেন। আমাকে হারানোর আরো একটা সুযোগ, রাইট? রাইট রাইট